জেলা ম্যাজিস্ট্রেট স্ত্রী বলল, বিবাহবিচ্ছেদ নাও। স্বামী যা করে উঠল তা কারো কল্পনাতেও আসেনি। প্রিয় বন্ধুরা, এই সত্যিকারের ঘটনাটি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের, যেখানে গোমতীর ধারে অবস্থিত একটি ছোট্ট বসতিতে বাস করত রাহুল। মাটির মিষ্টি সুবাস, সংকীর্ণ পথঘাট এবং গোমতীর তরঙ্গের শব্দ, এটাই ছিল তার পুরো বিশ্ব। রাহুল কোনো উচ্চপদস্থ ব্যক্তি ছিল না, তার আকাঙ্ক্ষাগুলো অত্যধিক উঁচু ছিল না। শুধুমাত্র চেয়েছিল যে কঠিন পরিশ্রমের আয় থেকে মর্যাদাপূর্ণ জীবনধারা অর্জন করতে পারে এবং যাকে সে স্নেহ করে তার সাথে নির্বিঘ্নে বসবাস করতে পারে। রাহুলের পিতা নৌকো পরিচালনা করত। শৈশবকাল থেকেই সে গোমতীকে অত্যন্ত নিকট থেকে পর্যবেক্ষণ করেছে, কখনো নির্মল, কখনো উত্তাল। সম্ভবত সেই গোমতী তাকে শিক্ষা দিয়েছে যে অবস্থা যতই প্রতিকূল হোক, প্রবাহিত হয়ে যাওয়া থামানো উচিত নয়। শিক্ষায় রাহুল মোটামুটি ছিল। নগরের কলেজ থেকে সে স্নাতক ডিগ্রি অর্জন করল এবং তারপর লখনৌয়ে একটি সামান্য চাকরি গ্রহণ করল। বেতন অল্প ছিল, কিন্তু আত্মমর্যাদা অত্যন্ত বিশাল। সেই কলেজেই তার সাথে পরিচয় হয়েছে সোনালীর সাথে। সোনালী শিক্ষায় তীক্ষ্ণ ছিল, দৃষ্টিতে স্বপ্ন ছিল এবং কথাবার্তায় একটি ভিন্ন ধরনের উজ্জ্বলতা। সে প্রায়শই উল্লেখ করত, আমি কোনো মহান কিছু অর্জন করতে ইচ্ছুক। রাহুল শুধুমাত্র ঘর সংসারে আবদ্ধ হয়ে পড়তে চায় না। রাহুল হাস্যমুখে প্রত্যুত্তর দিত, তুমি যা ইচ্ছা তাই হাও, আমি সর্বদা তোমার পাশে থাকব। তাদের দুজনের সৌহার্দ্য প্রেমে রূপান্তরিত হল এবং তারপর পরিবারের অনুমোদনে বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের পরে সোনালী সিভিল সার্ভিসের প্রশিক্ষণ শুরু করল। ঘরের দায়বদ্ধতা, ব্যয় এবং সোনালীর স্বপ্নের চাপ সবকিছু রাহুল তার কাঁধে গ্রহণ করল। অনেক সময় রাত্রি জাগরণ করে সে ফর্ম পূরণ করত, নোট মুদ্রণ করাত এবং ভোরে কর্মস্থলে যাত্রা করত। সোনালী অধ্যয়ন করে করে অবসন্ন হয়ে পড়ত, তাহলে রাহুল চা প্রস্তুত করে দিত। সে উল্লেখ করত, যদি আমি কোনোদিন কর্মকর্তা হয়ে উঠি তাহলে প্রথমে তোমার জন্য কিছু করব। রাহুল হাসতে হাসতে উল্লেখ করত, শুধু তুমি সুখী থাকো সেটাই যথেষ্ট। বছরের পর বছর কঠিন পরিশ্রমের পরে একদিন সেই মুহূর্ত এলো যখন সোনালীর নাম ফলাফলে উজ্জ্বল হয়ে উঠল। সে আইএএস হয়ে গেল। সম্পূর্ণ গ্রাম, সম্পূর্ণ পরিবার উদযাপন করছিল। রাহুলের দৃষ্টিতে আনন্দের অশ্রু ছিল। তার অনুভূতি হচ্ছিল যেন তার সাধনা সার্থক হয়েছে। কিন্তু এখান থেকেই কাহিনীটি ধীর গতিতে দিক পরিবর্তন করতে শুরু করল। নিয়োগের পরে সোনালী পরিবর্তিত হতে আরম্ভ করল। তার বাক্যে এখন সেই উষ্ণতা অবশিষ্ট ছিল না। টেলিফোনে আলাপ কম হয়ে যেতে শুরু করল। যখন সে গৃহে আগমন করত তাহলে বেশিরভাগ সময় সরকারি নথিতে এবং কলে নিমগ্ন থাকত। রাহুল তাকে অনুধাবন করার প্রয়াস করত, কিন্তু অন্তরে কোথাও তার অনুভূতি হচ্ছিল যে সে এই অভিনব জগতে উপযুক্ত হচ্ছে না। একদিন কেউ ব্যঙ্গ করে উল্লেখ করল, জেলা ম্যাজিস্ট্রেট সাহেবা স্ত্রী এবং স্বামী একটি সাধারণ কর্ম করে। রাহুল হাস্যোজ্জ্বলভাবে বিষয়টি এড়িয়ে দিল, কিন্তু সেই বাক্য তার হৃদয়ে কোথাও বৃদ্ধ করল। তারপর সেই মুহূর্ত এলো যা তার জীবনের পথ পরিবর্তন করে দিল। সন্ধ্যাকালীন সময় ছিল। গোমতীর ধারে হালকা হালকা বাতাস প্রবাহিত হচ্ছিল। রাহুল তার কক্ষে উপবিষ্ট ছিল যখন তার টেলিফোনে একটি বার্তা এলো। প্রেরকের নাম দেখে তার হস্ত কম্পিত হয়ে উঠল, সোনালী। বার্তা সংক্ষিপ্ত ছিল, অত্যন্ত সংক্ষিপ্ত। বিবাহ বিচ্ছেদ নাও, এখন আমরা একসাথে অগ্রসর হতে পারব না। কোনো টেলিফোন নেই, কোনো কারণ নেই, কোনো জিজ্ঞাসা নেই, শুধুমাত্র একটি লাইন। রাহুল কিছু সময় পর্দার দিকে নিরীক্ষণ করে রইল, যেন বাক্যগুলো অস্পষ্ট হয়ে গেছে। সে ২-৩ বার অধ্যয়ন করল, তারপর দৃষ্টি বন্ধ করল। তার স্মৃতিতে এলো সেই দিন যখন সোনালী উল্লেখ করেছিল, আমি তোমার সাথে অনাহারেও বসবাস করব। আজ সেই সোনালী জেলা ম্যাজিস্ট্রেট হয়ে একটি বার্তায় সম্পর্ক সমাপ্ত করছে। সেই রাত্রি রাহুল নিদ্রা যেতে পারেনি। সে প্রাচীন বার্তা অধ্যয়ন করল, বিবাহের ছবি নিরীক্ষণ করল, মাতাপিতার মুখাবয়ব স্মরণ হল। তার ক্রোধ উদিত হল না, তার ক্রন্দন হল না, শুধুমাত্র একটি বিচিত্র নিস্তব্ধতা তার অন্তরে অবতীর্ণ হল। পরবর্তী দিন সে সোনালীকে টেলিফোন করল। টেলিফোন অনেক বিলম্বে উত্তোলিত হল। শব্দে আনুষ্ঠানিকতা ছিল, রাহুল, এই নির্ণয় আমি চিন্তা করে গ্রহণ করেছি। আমার পেশা, আমার অবস্থান, এখন এই বিবাহ আমার পথে বাধা সৃষ্টি করছে। রাহুল শুধুমাত্র এটুকু উল্লেখ করল, যদি এটাই তোমার আনন্দ তাহলে সঠিক আছে। টেলিফোন বিচ্ছিন্ন হয়ে গেল। জনগণ যখন অবগত হল তাহলে উপদেশের প্রবাহ এলো।
জেলা ম্যাজিস্ট্রেট স্ত্রীকে আটকে রাখো, আদালতে মামলা দায়ের করো, তার অপমান করো। কিন্তু রাহুল নীরব রইল। সে কোনো অভিযোগ উত্থাপন করল না। সে কোনো ব্যক্তির থেকে প্রতিশোধ গ্রহণের চিন্তা করল না। বিবাহ বিচ্ছেদের তারিখ নির্ধারিত হয়ে গেল। আদালতে সোনালি সম্পূর্ণ নির্বিকার এবং পেশাদার ছিল, যেন সে কোনো জরিমানা নিষ্পত্তি করছে। বিচারক জিজ্ঞাসা করল, আপনার কোনো কথা আছে? রাহুল মস্তক নেড়ে অস্বীকার করল। আদালত থেকে প্রস্থান করতে গিয়ে সোনালি একক্ষণের জন্য তার দিকে নিরীক্ষণ করল। সম্ভবত কিছু উল্লেখ করতে ইচ্ছুক ছিল, কিন্তু রাহুল দৃষ্টি অবনত করল। সেই সন্ধ্যায় সে গোমতীর ধারে উপবিষ্ট ছিল, সেই গোমতী যা তাকে প্রবাহিত হওয়া শিক্ষা দিয়েছে। জলে তার প্রতিবিম্ব নিরীক্ষণ করে সে মানসিকভাবে উল্লেখ করল, যদি সে জেলা ম্যাজিস্ট্রেট হয়ে আমাকে পরিত্যাগ করেছে, তাহলে আমি মানব হয়ে কিছু এমন অর্জন করব যা কোনো ব্যক্তি কল্পনাও করেনি। সে সেই রাত্রিতেই একটি নির্ণয় গ্রহণ করল। সেই নগর, এই পরিচয়, এই যন্ত্রণা থেকে দূরবর্তী হবে। সে নিজেকে প্রমাণিত করতে নয়, বরং নিজেকে রক্ষা করতে। রাহুল যখন লখনৌ পরিত্যাগ করল, তাহলে তার সাথে কোনো বিশাল সামগ্রী ছিল না, কোনো আশ্রয়। একটি সংক্ষিপ্ত ব্যাগ, কিছু পোশাক, মাতার প্রদত্ত গোমতী জলের পাত্র এবং মানুষে পরিপূর্ণ নিস্তব্ধতা। রেলগাড়ির জানালা থেকে পশ্চাতে ছড়ে যাওয়া নগর তার অনুভূতি হচ্ছিল, যেন কোনো সম্পর্ক যাকে নীরবে সমাহিত করা হয়েছে। সে অজানা ছিল যে অগ্রসরে কি অর্জন করবে। শুধুমাত্র এটুকু নির্ধারিত ছিল যে এখন তাকে সেই স্থানে অবস্থান করতে হবে না যেখানে প্রত্যেক বাঁকে জনগণ তাকে জেলা ম্যাজিস্ট্রেটের পরিত্যক্ত স্বামী বলে নিরীক্ষণ করে। তাকে সহমর্মিতা প্রয়োজন নেই, না ব্যঙ্গ। তাকে শুধুমাত্র সামান্য শান্তি প্রয়োজন। রেলগাড়ি তাকে একটি সংক্ষিপ্ত জেলায় অবতরণ করাল। রেল স্টেশন সাধারণ ছিল। জনগণ এখানে কোনো ব্যক্তির প্রতি পার্থক্য পড়ে না যে সে কে, কি ছিল, কার স্বামী ছিল। এই বিষয়টাই রাহুলকে সর্বাধিক শান্তি প্রদান করছিল। সে রেল স্টেশনের বাহিরে একটি সুলভ ধর্মশালায় কক্ষ গ্রহণ করল। সেই রাত্রিতেই প্রথমবার তাকে যথাযথ নিদ্রা এল। পরবর্তী দিন ভোরবেলা সে বাহিরে প্রস্থান করল। পথে সেই দৃশ্য ছিল যা প্রত্যেক সংক্ষিপ্ত নগরে দেখা যায়: হাতগাড়ি, চায়ের প্রতিষ্ঠান, শ্রমজীবীদের সমাগম এবং সরকারি কার্যালয়ের বাহিরে উপস্থিত উদ্বিগ্ন জনগণ। রাহুল নিরীক্ষণ করল যে অনেক ব্যক্তি হস্তে নথি ধারণ করে, কার্যালয় থেকে কার্যালয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ শ্রবণ করছে না, কেউ পথ নির্দেশ করছে না। একটি বৃদ্ধ ব্যক্তি তার নিকটে এসে উল্লেখ করল, পুত্র, যারা এই আবেদন অধ্যয়ন করে দেবে। অনুধাবন হচ্ছে না এতে কি লিখিত আছে। রাহুল কাগজ গ্রহণ করল। সাধারণ অভিযোগ ছিল, ভাতা মাস ধরে প্রাপ্ত হয়নি। সে আবেদন অধ্যয়ন করে বৃদ্ধকে অনুধাবন করাল এবং উল্লেখ করল, আপনি এমনভাবে লিখুন, তারপর এই কার্যালয়ে জমা করুন। বৃদ্ধের দৃষ্টিতে আশা উজ্জ্বল হয়ে উঠল। তুমি আইনজীবী? রাহুল হালকাভাবে হাসল, না, শুধুমাত্র শিক্ষিত। সেই দিনেই তার অনুভূতি হল যে সম্ভবত ঈশ্বর তাকে এখানে নিছক নিয়ে আসেনি। ধীরে ধীরে সে প্রত্যহ ভোরে সেই কার্যালয়ের বাহিরে উপবিষ্ট হতে আরম্ভ করল। কোনো ব্যক্তির আবেদন লিখে প্রদান করত, কাউকে ফর্ম পূরণ শিক্ষা দিত, কাউকে শুধুমাত্র নির্দেশ করত যে সঠিক জানালা কোনটি। সে কোনো ব্যক্তির থেকে অর্থ গ্রহণ করত না। যখন কেউ জিদ্দি হতো, তাহলে শুধুমাত্র উল্লেখ করত, অন্য কোনো ব্যক্তির সহায়তা করে দাও। সন্ধ্যাকালে সে ধর্মশালায় প্রত্যাবর্তন করত, অবসন্ন হয়ে, কিন্তু মানস হালকা হতো। এই অবসন্নতা সেই প্রকারের ছিল না যেমন বিবাহবিচ্ছেদের পরবর্তী শূন্য অবসন্নতা ছিল। এই অবসন্নতা কোনো উপকারে আসার ছিল। এদিকে সোনালির জীবন সম্পূর্ণ ভিন্ন দিকে অগ্রসর হচ্ছিল। সে এখন জেলা ম্যাজিস্ট্রেট। সরকারি বাসভবন, রক্ষক, যানবাহন সব কিছু ছিল। জনগণ তাকে অভিবাদন করত। তার একটি স্বাক্ষর থেকে নির্ণয় হয়ে যেত। কিন্তু রাত্রিকালে যখন সে একাকী হতো, তাহলে বিচিত্র নিস্তব্ধতা তাকে আবৃত করত। সে রাহুলকে টেলিফোন করেনি, সম্ভবত অহমিকা, সম্ভবত ভীতি। তার অনুভূতি হতো যে সে সঠিক অর্জন করেছে। সমাজ এটাই উল্লেখ করে। এত উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে একটি সামান্য ব্যক্তির সাথে কতকাল অবস্থান করবে? কিন্তু কোথাও না কোথাও তার হৃদয়ের একটি অংশ ছিল যা বারংবার জিজ্ঞাসা করত, কি সত্যিই এটাই সঠিক ছিল? ওদিকে রাহুল এখন সেই ছোট্ট শহরে পরিচিত হয়ে উঠল। জনগণ তাকে নাম থেকে নয়, কর্ম থেকে চেনে, সেই ব্যক্তি যে সহায়তা প্রদান করে। একদিন একটি বিধবা নারী এলো ক্রন্দন করে, তার রেশন কার্ড নির্মাণ হচ্ছে না। রাহুল সম্পূর্ণ ঘটনা অনুধাবন করল, কাগজপত্র সংশোধন করালো এবং 2 সপ্তাহে তার কার্ড নির্মাণ করে দিল। নারী প্রস্থানের সময় উল্লেখ করল, ঈশ্বর তোমাকে সুখী রাখুক পুত্র। রাহুল মস্তক অবনত করল।
তার স্মৃতিতে এলো বিবাহের পরে সে কতবার ঈশ্বরের নিকট সোনালীর সাফল্যের জন্য প্রার্থনা করত। আজ প্রথমবার তার অনুভূতি হল যে সম্ভবত তার প্রার্থনাগুলো ভিন্ন আকারে প্রত্যাবর্তিত হচ্ছে। সময় অতিবাহিত হতে লাগল, মাসে রূপান্তরিত হয়ে গেল। রাহুল এখন ধর্মশালা পরিত্যাগ করে একটি সংক্ষিপ্ত কক্ষ ভাড়ায় গ্রহণ করেছে। ভোর সন্ধ্যা সেই কর্ম। সে তার যন্ত্রণা কোনোদিন কোনো ব্যক্তির সামনে উপস্থাপন করেনি। যখন কেউ জিজ্ঞাসা করত গৃহস্থেরা কোথায়, তাহলে সে শুধুমাত্র উল্লেখ করত সব কিছু সঠিক আছে। একদিন অকস্মাৎ পুলিশ স্টেশন থেকে আহ্বান এলো। কেউ অভিযোগ দায়ের করেছে যে রাহুল অবৈধভাবে জনগণের কর্ম সম্পাদন করছে। রাহুল বিনা উদ্বেগে স্টেশনে উপস্থিত হল। স্টেশন প্রধান জিজ্ঞাসা করল, তুমি কে, আইনজীবী? রাহুল নির্বিকারভাবে প্রত্যুত্তর দিল, না সাহেব, শুধুমাত্র সহায়তা প্রদান করি। স্টেশন প্রধান কিছু সময় তার বক্তব্য শ্রবণ করল, তারপর উল্লেখ করল, তুমি অসঠিক কর্ম করছ না, কিন্তু এমনভাবে উন্মুক্ত স্থানে উপবিষ্ট হওয়া অনুধাবন করো না। রাহুল মস্তক নাড়ল। সেই দিনেই স্টেশন প্রধান তাকে উপদেশ দিল যে সে একটি সংক্ষিপ্ত সেবা কেন্দ্র স্থাপন করুক। এখান থেকেই তার জীবন আরেকটি বাঁক নিল। সে তার সঞ্চিত মূলধন থেকে একটি সংক্ষিপ্ত প্রতিষ্ঠান ভাড়ায় গ্রহণ করল। বাহিরে একটি সাইনবোর্ড স্থাপন করাল, বিনামূল্যে সহায়তা কেন্দ্র। প্রথম দিনেই জনগণ আগমন করতে লাগল। রাহুলের অনুভূতি হল যেন তাকে একটি অভিনব পরিবার প্রাপ্ত হয়েছে। এদিকে সোনালীর কার্যালয়ে নথির মধ্যে একটি নাম বারংবার উদিত হতে লাগল। বিভিন্ন ঘটনায় বিভিন্ন ব্যক্তির জিহুবায় সেই নাম, রাহুল। ম্যাডাম, এই কর্ম তো সেই রাহুলজি সম্পাদিত করেছে। সে বিনা অর্থে সহায়তা প্রদান করে। সোনালী লক্ষ্য করেনি, কিন্তু নাম তার শ্রবণে কোথাও আটকে গেল। কি এটা সেই রাহুল? সে তার মানুষকে অনুধাবন করাল। না, এটা কিভাবে সম্ভব? সে তো বিধ্বস্ত হয়েছে। কিন্তু ভাগ্য নীরব ছিল না। একদিন সোনালীর নিকট একটি বিশাল ঘটনা এলো ভূমি সংশ্লিষ্ট, যাতে ডজন ডজন দারিদ্র পরিবারের ভবিষ্যৎ আটকে ছিল। অনুসন্ধানে অবগত হল যে সেই জনগণের কাগজপত্র কেউ অত্যন্ত উত্তমভাবে প্রস্তুত করেছে। নথিতে লিখিত ছিল সহায়তা, রাহুল। সোনালীর অঙ্গুলি নথিতে স্থির হয়ে গেল। হৃদয়ে দ্রুত ধরধর করতে আরম্ভ করল। সে সেই ক্ষণে নির্দেশ প্রদান করল, এই ব্যক্তিকে আহ্বান করা হোক। ওদিকে রাহুলকে যখন আহ্বান প্রাপ্ত হল, তাহলে সে অজানা ছিল যে কার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে। সে নথি উত্তোলন করে কালেক্টরেকে উপস্থিত হল। যেই সে কক্ষে প্রবেশ করল, সামনে উপবিষ্ট নারীকে নিরীক্ষণ করে তার পদক্ষেপ স্থির হয়ে গেল। সোনালী কিছুক্ষণের জন্য সময় যেন স্থির হয়ে গেল। সে জেলা ম্যাজিস্ট্রেটের আসনে ছিল, সম্পূর্ণ প্রভায়। রাহুল সামনে উপস্থিত ছিল, সাধারণ পোশাকে, কিন্তু দৃষ্টিতে বিচিত্র স্থিরতা। সোনালী তাকে নিরীক্ষণ করল, তারপর নথির দিকে দৃষ্টি প্রদান করল। শব্দ স্বাভাবিক রাখার প্রয়াস করে উল্লেখ করল, আপনি রাহুল? রাহুল মস্তক অবনত করে উল্লেখ করল, ম্যাডাম। সেই একটি শব্দে কোনো অভিযোগ ছিল না, কোনো ব্যঙ্গ ছিল না, শুধুমাত্র একটি দূরত্ব ছিল, পদবী এবং মানবের মধ্যে। সোনালী নথি সমাপ্ত করল। তার হৃদয়ে ভারাক্রান্ত হয়ে গেল। কালেক্টরেটের সেই কক্ষে কিছুক্ষণ এমন অতিবাহিত হল যেন বায়ুমণ্ডলও শ্বাসগ্রহণ ভুলে গেছে। সোনালীর অঙ্গুলি নথিতে স্থির ছিল এবং রাহুল সামনে উপস্থিত ছিল, মস্তক অবনত করে, ঠিক যেমন কোনো কার্যালয়ে একটি সাধারণ ব্যক্তি উপস্থিত হয়। পার্থক্য শুধুমাত্র এটুকু ছিল যে এবার সামনে উপবিষ্ট কর্মকর্তা তার কবিতার স্ত্রী ছিল। সোনালী গলা পরিষ্কার করল। শব্দে সেই প্রশাসনিক ক্ষমতা ছিল, কিন্তু দৃষ্টি তার সাথে সহযোগিতা করতে পারছিল না। আপনি এই জনগণের পক্ষ থেকে উপস্থিত হচ্ছেন, রাহুল নির্বিকারভাবে উল্লেখ করল। জি ম্যাডাম, এরা আমার নিকট সহায়তা প্রার্থনা করেছে। এদের কাগজপত্র সম্পূর্ণ ছিল, শুধুমাত্র পথ জানা ছিল না। সেই একটি বাক্য সোনালীর অন্তরে কিছু আলোড়িত করল। তার স্মৃতিতে এলো যে এককালে সেই বাক্য রাহুল তার জন্য উল্লেখ করত, তোমাকে পথ জানা নেই, আমি উপস্থিত না। সে নিজেকে সংযত করে উল্লেখ করল, আপনাকে অবগত আছে, এই ঘটনা অত্যন্ত সংবেদনশীল। জি, রাহুল মস্তক নাড়ল। এজন্যই আমি সমস্ত দলিল সম্পূর্ণ করে এনেছি। সে নথি অগ্রসর করল। সোনালী এক এক পৃষ্ঠা নিরীক্ষণ করল। সমস্ত কিছু সুসংগঠিত ছিল, নিয়মানুসারে। তাতে কোনো সুপারিশ ছিল না, কোনো চাপ ছিল না, শুধুমাত্র সত্যতা ছিল। সোনালী প্রথমবার আসন থেকে স্পর্শ করে গভীর শ্বাস গ্রহণ করল। আপনি বাহিরে প্রতীক্ষা করুন, সে আনুষ্ঠানিক ভঙ্গিতে উল্লেখ করল।
রাহুল বিনা কোনো বাক্যে বাহিরে প্রস্থান করল। তার পদক্ষেপে না তড়া ছিল, না উদ্বেগ। কক্ষে একাকী রইল সোনালি। সে আসন থেকে উত্থিত হয়ে জানালার নিকট উপস্থিত হয়ে বাহিরে নিরীক্ষণ করল। সেই ব্যক্তি, যাকে সে কোনোদিন দুর্বল মনে করে পরিত্যাগ করেছে, আজ বিনা কোনো পদবীর সাথে শতাধিক জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে। তার মানুষে জিজ্ঞাসার প্রবাহ এল। কি সে অসঠিক অর্জন করেছে? কি সে শুধুমাত্র তার আসন এবং পরিচয়ে এত আবদ্ধ হয়েছে যে মানবকে বিস্মৃত হয়েছে? কিছু সময় পরে সে নথিতে স্বাক্ষর প্রদান করল। নির্ণয় দারিদ্রদের অধিকারে ছিল। নির্দেশ প্রকাশিত হতেই কার্যালয়ে আন্দোলন সৃষ্টি হল। রাহুলকে অন্তরে আহ্বান করা হল। কর্ম সম্পন্ন হয়েছে। সোনালি তার দিকে না নিরীক্ষণ করে উল্লেখ করল। রাহুল হস্তযুক্ত করে উল্লেখ করল, কৃতজ্ঞতা ম্যাডাম, এই জনগণের প্রার্থনা আপনাকে প্রাপ্ত হবে। সে ঘুরল এবং প্রস্থান করতে লাগল। রাহুল, সোনালির শব্দ প্রথমবার কম্পিত হল। রাহুল স্থির হয়ে গেল, কিন্তু ঘুরল না। হ্যাঁ ম্যাডাম। একক্ষণের জন্য সোনালি জেলা ম্যাজিস্ট্রেট ছিল না। সে শুধুমাত্র একটি নারী ছিল, যে তার নির্ণয়ের চাপে চাপা পড়ে গেছে। কি আমরা কোনোদিন উপবিষ্ট হয়ে আলাপ করতে পারি? রাহুল ধীরে তার দিকে নিরীক্ষণ করল। তার দৃষ্টিতে কোনো অভিযোগ ছিল না, না কোনো আশা। যদি প্রয়োজনীয় হয় তাহলে নিশ্চয়, সে নির্বিকার স্বরে উল্লেখ করল এবং বাহিরে প্রস্থান করল। সেই সন্ধ্যায় সোনালি বিলম্ব করে কার্যালয়ে উপবিষ্ট রইল। নথি সমাপ্ত ছিল, কিন্তু মানসে ধ্বনি ছিল। তার স্মৃতিতে আরম্ভ হল সেই দিন যখন রাহুল তার জন্য চা প্রস্তুত করত, তার নোট সংরক্ষণ করত এবং প্রত্যেক পরাজয়ের পরে উল্লেখ করত, একদিন নিশ্চয় হবে। আজ সেই দিন উপস্থিত হয়েছে, কিন্তু তাদের মধ্যে নেই। রাত্রিকালে প্রথমবার সে রাহুলকে বার্তা প্রেরণ করল। সেই সাধারণ বাক্য, কিন্তু এবার বিনা পদবীর। কি আমরা আলাপ করতে পারি? অনেক মিনিট অবধি কোনো প্রত্যুত্তর এলো না। সোনালি টেলিফোন একদিকে স্থাপন করল, কিন্তু হৃদয়ের স্পন্দন তীব্র হয়ে গেল। ওদিকে রাহুল তার সংক্ষিপ্ত কক্ষে উপবিষ্ট ছিল। মোবাইল পর্দা প্রজ্বলিত ছিল। বার্তা অধ্যয়ন করে সে অনেক সময় নীরব রইল। সে প্রত্যুত্তর তাৎক্ষণিক প্রদান করল না। তার স্মৃতিতে এলো সেই রাত্রি যখন বিবাহ বিচ্ছেদের বার্তা এসেছিল। সেই পর্দা, সেই নিস্তব্ধতা। অনেক বিলম্ব পরে এসে শুধুমাত্র একটি লাইন লিখল, আগামী সন্ধ্যায় গোমতী ঘাটে। পরবর্তী দিন সন্ধ্যায় গোমতী নির্মল ছিল। সূর্য অস্ত যাচ্ছিল। সেই ঘাট, যেখানে একসময় সে নিজের সাথে প্রতিশ্রুতি দিয়েছে যে সে মানব হয়ে কিছু এমন অর্জন করবে যা কোনো ব্যক্তি কল্পনা করেনি। সোনালি পূর্ব থেকে সেখানে উপস্থিত ছিল, সাধারণ শাড়িতে, বিনা কোনো আড়ম্বরের, না যানবাহন, না রক্ষক। যখন সে রাহুলকে আগমন করতে নিরীক্ষণ করল, তাহলে হৃদয় বিচিত্রভাবে পরিপূর্ণ হল। দুজনে কিছু সময় নীরব উপবিষ্ট রইল। শুধুমাত্র গোমতীর তরঙ্গ উল্লেখ করছিল। অবশেষে সোনালি উল্লেখ করল, আমার থেকে অত্যন্ত বিশাল অসঠিকতা ঘটেছে। তার শব্দ ভঙ্গুর ছিল। আমি অনুধাবন করিনি যে আমি কি হারাচ্ছি। রাহুল তার দিকে নিরীক্ষণ করল। অসঠিকতা ছিল না, সে নির্বিকার স্বরে উল্লেখ করল, সেটা তোমার নির্ণয় ছিল, কিন্তু আমি তোমাকে একটি বার্তায় পরিত্যাগ করেছি। সোনালি ক্রন্দন করে উঠল, আমি মানবের মতো আলাপ পর্যন্ত করিনি। রাহুল দৃষ্টি গোমতীতে স্থির করল। সেই বার্তা আমাকে বিধ্বস্ত করেছে নিশ্চয় ছিল, সে উল্লেখ করল, কিন্তু সেটাই আমাকে সংযুক্তও করেছে। যদি সেটা না ঘটত, তাহলে সম্ভবত আমি আজও নিজেকে কোনো পদবি থেকে পরিমাপ করছিলাম। সোনালি শিঁকিয়ে উল্লেখ করল, তুমি এত মহান হয়ে উঠেছ এবং আমি। রাহুল হালকা হাস্যে উল্লেখ করল, মহান পদবি থেকে হয় না সোনালি, মহান কর্ম থেকে হয়। এই বাক্য তার হৃদয়ে অবতীর্ণ হল। সোনালি ধীর স্বরে জিজ্ঞাসা করল, কি তুমি আমাকে কোনোদিন ক্ষমা প্রদান করতে পারবে? রাহুল কিছুক্ষণ চিন্তা করল। ক্ষমা তখনই প্রার্থিত হয় যখন সামনের ব্যক্তি আহত হয়। সে উল্লেখ করল, আমি এখন আহত নই। সেই একটি বাক্য সোনালীকে অন্তর পর্যন্ত আলোড়িত করল। সেই দিন দুজনে বিলম্ব করে উপবিষ্ট রইল। প্রাচীন ক্ষতের আলোচনা হল না, শুধুমাত্র বর্তমানের সত্যতা ছিল। প্রস্থানের সময় সোনালী উল্লেখ করল, যদি কোনোদিন কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে। রাহুল বাক্য বিচ্ছিন্ন করল, সহায়তা মানবের হয়, পদবীর নয়, এবং আপনি সেটা সম্পাদন করছেন। সে প্রস্থান করল। সোনালী অনেক সময় সেখানে উপবিষ্ট রইল। প্রথমবার তার অনুভূতি হল যে তার আসন তাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে। ওদিকে রাহুল ছোট্ট শহরে প্রত্যাবর্তন করতে গিয়ে অনুভূতি করল যে আজ সে কোনো যুদ্ধ জয় করেনি, কোনো প্রতিশোধ গ্রহণ করেনি, তথাপি তার মানস হালকা ছিল। কারণ সে সেই নারীকে পরাজিত করেনি, সে তার অন্তরের যন্ত্রণাকে পরাজিত করেছে।
গোমতী ঘাটের সেই সন্ধ্যার পরে দুজনে তাদের নিজ নিজ জগতে প্রত্যাবর্তিত হল। কিন্তু এখন দুজনের জগৎ পূর্বের মতো নেই। সোনালী কার্যালয়ে উপস্থিত হল, তাহলে আসন সেটাই ছিল, নথি সেটাই ছিল, নির্দেশ প্রদানের ক্ষমতাও সেটাই ছিল, কিন্তু অন্তরে কিছু বিধ্বস্ত হয়েছে। প্রত্যেক নথিতে তাকে মুখাবয়ব দেখা যেতে লাগল, সেই মুখাবয়ব যাদের জন্য রাহুল বিনা কোনো পদবীর যুদ্ধ করছে। রাহুল তার ছোট্ট শহরে প্রত্যাবর্তিত হল, তাহলে জনগণ তাকে আবৃত করে উপস্থিত হল। কোনো ব্যক্তির ভূমির ঘটনা সমাধান হয়ে গেছে, কোনো ব্যক্তির ভাতা প্রাপ্ত হয়েছে, কোনো ব্যক্তির সন্তানের প্রবেশ হয়েছে। সবাই আনন্দিত ছিল। রাহুল হাস্যমুখে রইল, কিন্তু অন্তরে কোথাও সে অবগত ছিল যে এখন তার পথ আরও বিশাল হতে চলেছে। কিছু সপ্তাহেই সোনালী একটি অভিনব নির্দেশ প্রকাশ করল। জেলায় জনসহায়তা কেন্দ্র স্থাপিত হবে, যেখানে সাধারণ জনগণকে বিনা মধ্যস্থতাকারী, বিনা অর্থে সহায়তা প্রাপ্ত হবে। কর্মকর্তাদের কঠোর নির্দেশ ছিল যে কোনো দারিদ্র্যের নথি বিনা কারণে স্থগিত করবে না। অনেক কর্মকর্তা বিস্মিত হল। ম্যাডাম, এটা সব অকস্মাৎ? সোনালী শুধুমাত্র এইটুকু উল্লেখ করল, কারণ ব্যবস্থার কর্ম মানবকে নিগৃহীত করা নয়, সহায়তা প্রদান। সেই যোজনার অধীনে রাহুলের কেন্দ্রকে সরকারি স্বীকৃতি প্রাপ্ত হল। যখন তাকে সংবাদ প্রাপ্ত হল, তাহলে সে কিছু সময় নীরব উপবিষ্ট রইল। সে অনুধাবন করল যে এই সহায়তা পদবীর নয়, সেই অনুভূতির যা গোমতী ঘাটে উদ্ভূত হয়েছে। কিন্তু প্রকৃত পরীক্ষা এখনও অবশিষ্ট ছিল। একদিন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হল, জেলা ম্যাজিস্ট্রেটের পূর্ব স্বামীর সেবা কেন্দ্র কি সত্যতা? ক্যামেরা, মাইক্রোফোন, জিজ্ঞাসা, কি এখন জেলা ম্যাজিস্ট্রেট থেকে ব্যক্তিগত সম্পর্কে লাভ গ্রহণ করছে? কি এটা সব প্রদর্শন? রাহুল প্রথমবার ক্যামেরার সামনে উপস্থিত হল। সে কোনো স্পষ্টীকরণ প্রদান করল না, শুধুমাত্র এইটুকু উল্লেখ করল, যদি কোনো ব্যক্তির সহায়তা প্রদান অপরাধ হয়, তাহলে আমি এই অপরাধ প্রত্যহ সম্পাদন করব, এবং যদি কোনো কর্মকর্তা নিয়মানুসারে আমার সাথে সহযোগিতা করেছে, তাহলে সেটা তার কর্তব্য। এমন নয়। সেই অংশ জনগণকে নীরব করিয়ে দিল। সোনালী সেই সাক্ষাৎকার নিরীক্ষণ করল। তার দৃষ্টি পরিপূর্ণ হল। সে অনুধাবন করল যে রাহুলকে কোনো ব্যক্তির নামের প্রয়োজন নেই, সে তার কর্ম থেকেই পরিচয় সৃষ্টি করেছে। কিছু মাস পরে সরকারের পক্ষ থেকে একটি রাজ্য পর্যায়ের সম্মান অনুষ্ঠান আয়োজিত হল। সমাজসেবার ক্ষেত্রে উত্তম কর্মের জন্য রাহুলকে সম্মানিত করা হবে। মঞ্চে অনেক বিশাল নাম ছিল। সোনালীকেও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আহ্বান করা হয়েছে। যখন রাহুলের নাম আহ্বান করা হল, তাহলে সম্পূর্ণ হল তালিতে ধ্বনিত হয়ে উঠল। সেই ব্যক্তি যাকে একসময় জেলা ম্যাজিস্ট্রেটের উপযুক্ত বলা হয়নি, আজ সেই জেলা ম্যাজিস্ট্রেটের সামনে সম্মান গ্রহণ করতে যাচ্ছে। রাহুল মঞ্চে উপস্থিত হল। সোনালী সামনে উপস্থিত ছিল। কিছুক্ষণের জন্য দুজনের দৃষ্টি মিলিত হল। না কোনো তিক্ততা, না কোনো অনুশোচনা, শুধুমাত্র একটি গভীর অনুধাবন। সম্মান প্রদানের সময় সোনালী ধীরে উল্লেখ করল, আমার তোমার প্রতি গর্ব। রাহুল হাস্যমুখে প্রত্যুত্তর দিল, এবং আমার এই বিষয়ে যে আপনি আজও মানবতার পাশে উপস্থিত আছেন। মাইক্রোফোন তার হস্তে এল। সম্পূর্ণ হল নির্বিকার ছিল। রাহুল উল্লেখ করল, আমি কোনো মহান ব্যক্তি নই, আমি শুধুমাত্র একটি সাধারণ ব্যক্তি, যাকে তার স্ত্রী একদিন বার্তা করে পরিত্যাগ করেছে। সেই দিন আমি বিধ্বস্ত হয়েছিলাম। কিন্তু যদি সেই বিধ্বস্ততা থেকে আমি কোনো ব্যক্তিকে সংযুক্ত করার কর্ম সম্পাদন করেছি, তাহলে সম্ভবত সেটাই আমার বিজয়। হলে অনেক দৃষ্টি আর্দ্র হয়ে গেল। অনুষ্ঠানের পরে সোনালী তার সাথে একাকী আলাপ করতে ইচ্ছুক হল। রাহুল, যদি আজও বিলম্ব না হয়, তাহলে কি আমরা... তার বাক্য অসমাপ্ত রইল। রাহুল অত্যন্ত নির্বিকারভাবে উল্লেখ করল, কিছু সম্পর্ক একসাথে অগ্রসর হওয়ার জন্য নয়, পথ নির্দেশ করার জন্য হয়। তুমি আমাকে আমার পথ নির্দেশ করেছ। এখন যদি আমরা সেটা পরিবর্তন করি, তাহলে সম্ভবত সেটা সঠিক হবে না। সোনালী মস্তক অবনত করল। এবার কোনো অশ্রু ছিল না, শুধুমাত্র স্বীকৃতি ছিল। সময় অতিবাহিত হতে লাগল। রাহুলের সেবাকেন্দ্র ট্রাস্টে রূপান্তরিত হয়ে গেল। শতাধিক ব্যক্তি তার সাথে যুক্ত হল। সোনালী তার পদবিতে অবস্থান করে নীতির মাধ্যমে ব্যবস্থাকে মানবিক করার প্রয়াস করতে রইল। দুজনের পথ আলাদা ছিল, কিন্তু উদ্দেশ্য এক।
সন্ধ্যাকালে রাহুল আবার গোমতী ঘাটে উপবিষ্ট ছিল। সূর্য অস্ত যাচ্ছিল। সেই গোমতী, সেই বায়ু, তার মুখাবয়বে শান্তি ছিল। তার অনুভূতি হল যেন জীবন তার থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, কিন্তু প্রতিদানে তার থেকে অনেক অধিক প্রদান করেছে। কাহিনী এখানে সমাপ্ত হয় না, এখান থেকে আরম্ভ হয়। কারণ এই কাহিনী শুধুমাত্র রাহুল এবং সোনালীর নয়, এটা প্রত্যেক সেই ব্যক্তির যাকে কোনোদিন কেউ পদবি, অর্থ বা অবস্থানের নামে সংক্ষিপ্ত মনে করেছে। এই কাহিনী উল্লেখ করে যে ব্যক্তির প্রকৃত পরিচয় তার পদবি থেকে নয়, তার কর্ম থেকে সৃষ্টি হয়। যদি কেউ তোমাকে পরিত্যাগ করে অগ্রসর হয়, তাহলে প্রয়োজন নেই যে তুমি বিধ্বস্ত হও। কখনো কখনো সেই পরিত্যাগই তোমাকে তোমার প্রকৃত ক্ষমতার সাথে পরিচয় করিয়ে দেয়। প্রতিশোধ সর্বাধিক বিশাল প্রত্যুত্তর হয় না, কখনো কখনো নীরবে উত্তম ব্যক্তি হয়ে ওঠাই সর্বাধিক বিশাল প্রত্যুত্তর হয়। এখন জিজ্ঞাসা তোমাদের থেকে, যদি কেউ তার পদবীর অহমিকায় তোমাকে পরিত্যাগ করে, তাহলে তুমি কি অর্জন করবে? বিধ্বস্ত হবে, প্রতিশোধ গ্রহণ করবে, না নিজেকে এত দৃঢ় করবে যে তোমার নীরব সাফল্যই প্রত্যুত্তর হয়ে উঠবে? এবং চিন্তা করো, যদি আজ তোমার নিকট কোনো ব্যক্তির সহায়তা প্রদানের সুযোগ আছে বিনা কোনো লাভের, তাহলে কি তুমি অর্জন করবে? যদি এই কাহিনী তোমার হৃদয়কে স্পর্শ করেছে, তাহলে এটাকে তোমার সেই সঙ্গীর নিকট নিশ্চয় প্রেরণ করো যে আজ নিজেকে দুর্বল মনে করছে। ভিডিওকে লাইক প্রদান করো, চ্যানেল বাংলা মায়া ভয়েসকে সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে লেখো তুমি এই কাহিনী থেকে কী শিক্ষা গ্রহণ করে যাচ্ছ।